আসসালামু আলাইকুম। আমরা যখন শিশু শিক্ষার্থীদের পড়াই, তখন আমরা অনেক সময় তাদেরকে নিয়ম বলে থাকি। নিয়মের মধ্যে ধরুন আমরা বললাম, খুব সিম্পল একটি কথা বললাম যে আমাদের হাতে ৫টি আঙ্গুল। যখন আমি তাকে বললাম আমাদের হাতে ৫টি আঙ্গুল, তার পরক্ষণেই একজন শিশু শিক্ষার্থী আপনাকে জিজ্ঞাসা করছে যে, "তাহলে আমার হাতে কয়টি আঙ্গুল?" এটা তো খুব সিম্পল যে হাতে ৫টি আঙ্গুল, তাহলে আমার হাতেও ৫টি আঙ্গুল। এই যে সে বুঝতে পারল না। অ্যাকচুয়ালি এটা কেন হলো? এটা হচ্ছে ডিডাকটিভ রিজনিং করতে না পারার কারণেই হচ্ছে একজন শিক্ষার্থী বুঝতে পারছে না যে সবার হাতে যদি ৫টি থাকে তাহলে আমার হাতে ৫টি আঙ্গুল। ডিডাকটিভ রিজনিং ক্যাপাসিটি কখন হয়? কোন বয়সে হয়? তাহলে ডিডাকটিভ রিজনিং হচ্ছে জেনারেল রুল থেকে স্পেসিফিক কেস বুঝতে পারা। জেনারেল রুল থেকে অর্থাৎ নিয়ম থেকে কোন একটি বাস্তবে কি ঘটছে, নিয়ম থেকে বাস্তবতা উপলব্ধি করা। এই জ্ঞান হতে বা এই আন্ডারস্ট্যান্ডিং আসতে একটু সময় লাগে। তো জ্যাপিয়াজের মতে একেবারে ৫-৬ বছর পর্যন্ত এইটি ডেভেলপ করতে একটু সময় লাগে, এবং এর কারণ তিনি বলেছেন যে ল্যাঙ্গুয়েজ বা ভাষা বা শব্দ ভান্ডার না থাকার কারণেই হচ্ছে এরকম ঘটে থাকে। এই জন্য আমরা যখন তাদেরকে পড়াই তখন আমরা খুব খেয়াল করে সতর্কতার সাথে পড়াবো যে আমরা কি তাদেরকে অ্যাবস্ট্রাক্ট আইডিয়া পড়াচ্ছি নাকি কংক্রিট জিনিস তাদেরকে দেখাচ্ছি, শেখাচ্ছি। তাহলে অ্যাবস্ট্রাক্ট থেকে কংক্রিটে যাওয়ার আগে বরং কংক্রিট থেকে অ্যাবস্ট্রাক্টে যাব, অর্থাৎ দৃশ্যমান কোনো কিছু দিয়ে আমরা অদৃশ্য জিনিস বোঝাবার চেষ্টা করব। আবার সহজ থেকে কঠিন জিনিস দেখানোর চেষ্টা করব। সহজ জিনিস কি আগে, তারপরে কঠিন জিনিসটি। সহজ তারপরে দুর্বোধ্য, দৃশ্যমান তারপরে অদৃশ্যমান। এই যে সিম্পল থেকে কমপ্লেক্সে যাওয়া, এই বিষয়টি কিন্তু আমাদের বুঝতে হবে যে আমরা যারা শিশু শিক্ষার্থীদের চিলড্রেনদেরকে আমরা চাইল্ড চাইল্ড লার্নারদের যে আমরা যারা পড়াচ্ছি, এই বিষয়টি বাসায় হোক বা শিক্ষা প্রতিষ্ঠানে হোক সব জায়গায় কিন্তু একই নিয়ম। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট বলতে আমরা কি বুঝি? ভাষা কিন্তু আমরা আসলে একেবারে জন্মর পর থেকে তো একটা শিশু কিন্তু শুনতে পায়, বাট তাদের বলতে পারে না, কারণ তাদের বাকযন্ত্র এভাবে তৈরি হয় না, প্রস্তুত হয় না। তো এই শুনতে শুনতে অভ্যস্ত হতে হতে কিছু সময় লেগে যায়। তারপরে তারা আস্তে আস্তে বলতে চেষ্টা করে। একটা পর্যায়ে যখন তারা বলতে পারে, কিছু কিছু অল্প অল্প বলতে পারে, তখন আমরা লক্ষ্য করি যে সে আসলে, তাদের আসলে ভোকাবুলারি নাই, শব্দ ভান্ডার নাই। যেহেতু শব্দ ভান্ডার নাই, সেহেতু সে স্মৃতিতে কোনো কিছু রাখবে কিভাবে? যেমন ধরেন, যার শব্দ ভান্ডার বেশি তার স্মৃতি মনে রাখার ক্যাপাসিটি বেশি। কারণ আমরা যখন কোনো কিছু স্মৃতিতে, স্মৃতিপটে রাখি, কোনো কিছু যখন আমাদের মেমোরিতে রাখি, আমরা কিন্তু শব্দ দিয়ে সেটাকে সাজাই, ল্যাঙ্গুয়েজ দিয়ে সাজাই। আমরা যাই মনে রাখি সেটাই কিন্তু কোনো একটি ভাষা দিয়ে মনে রাখে। সুতরাং ভাষা একটি আল্লাহর নিয়ামত। এই ভাষা আমরা শেখাবো। ভাষা যদি শেখাতে ব্যর্থ হই, তাহলে শিক্ষার্থীদের মেমোরি রিটেনশন বা মনে রাখার ক্যাপাসিটি অনেক কমে যাবে। যেমন ধরুন, আমি একটি বাচ্চাকে বলছি, একটি শিক্ষার্থীকে বলছি যে তুমি এভাবে হাত ঘুরাও, ট্রেসিং করো। হাত ঘুরাও, হাত শব্দটি হয়তো বা সে জানে, কিন্তু ঘুরানো শব্দের সাথে সে পরিচিত না। এই ঘুরানো শব্দটাই তার কাছে নতুন, তাহলে হাত ঘুরাবে কি করে সে? আর আপনি তাকে হাত ঘুরানোর কথা বলে HW দিয়ে বা বাড়ির কাজ দিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দিলেন, এর মানে কি এই সেটা আগামীকাল করে নিয়ে আসতে পারবে? এটা গ্যারান্টি না যে আগামীকাল সে করে নিয়ে আসবে। কারণ এখানে দুটো জিনিস তাকে শেখানো হয়েছে, একটি হচ্ছে কলম ধরা, কলম ধরে তাকে হাত ঘুরানো, এই যে পদ্ধতিটা আপনি তাকে শিখিয়েছেন এবং শব্দটা তাকে শিখিয়েছেন, এই দুটি কাজ একসঙ্গে ঘটবে কিনা সেটা আসলে নিশ্চয়তা নেই। কারণ এটি যদি তার মনে থাকে, যদি শব্দ মনে থাকে, তাহলে আপনার ইনস্ট্রাকশন মনে থাকবে এবং সেটা করে নিয়ে আসতে পারবে। একই কথা আমরা অনেক সময় বলি যে এই শিক্ষার্থীকে কাজ দিলে সে কাজ করে না, ক্লাসে চুপচাপ বসে থাকে। তো চুপচাপ তো বসে থাকতেই পারে, কারণ হয়তো বা সে ইনস্ট্রাকশনটা বোঝে নাই, কারণ তার শব্দ নাই, শব্দ ভান্ডার তার দুর্বল। এই জন্য আমরা আসলে খুব সতর্কতার সাথে বিষয়টা ডিল করব যে আসলে তার সমস্যা কোথায়, শব্দে নাকি ইনস্ট্রাকশন বোঝায় নাকি অন্য কোনো দুর্বলতা। যাই হোক, এখন আমরা দেখি যে বিভিন্ন ফন্ট দিয়ে আমরা শিক্ষার্থীদের প্র্যাকটিস করাই। CW এবং SW আমরা তাদেরকে প্র্যাকটিস করাই, এবং এই কাজগুলো আমরা সাধারণত আমাদের হাতে আমরা তৈরি করি, হাত দিয়ে তৈরি করি। CW খাতা, অনেকগুলো খাতা একসঙ্গে একসঙ্গে আমরা আমরা স্তূপ করি, তারপর একটা একটা করে নিয়ে একজন এক একজন শিক্ষার্থীর করে আমরা এগুলো তৈরি করি। এটা আপনি চাইলে করতে পারেন। তবে এর থেকে আরেকটু সহজ পদ্ধতি আছে, সেটি হচ্ছে যে আপনি ফন্ট কালেক্ট করতে পারেন, গুগলে সার্চ করে ডাউনলোড করতে পারেন ফন্ট গুলো, এবং সেটা ইনস্টল করে আপনি অনায়াসে টাইপ করতে পারেন।
ফন্ট দুই রকম হতে পারে, কারণ প্র্যাকটিস করানোর সময় আমরা আউটলাইন ফন্ট ব্যবহার করি, ডটেড ফন্ট ব্যবহার করি। আউটলাইন ফন্ট হচ্ছে এইগুলো হচ্ছে আউটলাইন ফন্ট, আর ডটেড ফন্ট হচ্ছে যেখানে ডট ডট দেওয়া থাকে, মাঝখানে মানে কোনো ফাঁকা জায়গা থাকে না। এই আউটলাইন ফন্ট দিয়ে কালারিং প্র্যাকটিস করাই, এবং হচ্ছে কালারিং করার সময় আমরা দেখবো যে একটি লেটার লেখার যে নিয়ম, অর্থাৎ যে ডাইরেকশন, বাম দিক থেকে ডান দিকে, ডান দিক থেকে বাম দিকে, উপর থেকে নিচে অথবা নিচ থেকে উপরে, যেই দিকে কলম ঘুরাতে হয় সেই দিকে সে কালার করছে কিনা, অর্থাৎ কালার করার সময় সে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, এই জিনিসটি আমরা কারেকশন করে ফেলবো। এবং এখানে যদি কেউ ভুল শিখে তাহলে হাতের লেখা দুর্বল হবে, হাতের লেখা স্লো হবে, এবং দেখা যাবে যে সে বড় হলে খুব বেশি লিখতে পারবে না, 1 মিনিটে যতগুলো ওয়ার্ড লিখতে পারার কথা অতগুলো ওয়ার্ড সে লিখতে পারবে না। এই জন্য খুব সতর্কতার সাথে আমরা পর্যবেক্ষণ করব এবং সঙ্গে সঙ্গে তাদেরকে কারেকশন করাবো এবং প্র্যাকটিসের মধ্যে তাদেরকে রাখবো। আপনি তাদেরকে ট্রেসিং করাবেন অথবা কালার করতে বলবেন। শেপ যেমন ইম্পর্টেন্ট, আবার ডাইরেকশনটাও ইম্পর্টেন্ট। তো চলুন আমরা আরো দেখি যে আরবির ক্ষেত্রে কি ঘটে। আরবিতেও তাই, যে কোনো হরফ লেখার ক্ষেত্রে ডাইরেকশন ইম্পর্টেন্ট, এবং বাংলার ক্ষেত্রেও তাই, ডাইরেকশনটা ইম্পর্টেন্ট। সুতরাং আমরা তার কলমের দিকে তাকিয়ে থাকবো, পেন্সিলের দিকে তাকিয়ে থাকবো, বা কালার পেন্সিলের দিকে তাকিয়ে থাকবো, যে দেখবো যে সে কোন দিক থেকে কোন দিকে লিখছে। যদি এটা বুঝতে না পারে তাহলে আমরা প্র্যাকটিস, শূন্য স্থানে আঙুল দিয়ে প্র্যাকটিস করতে শেখাবো। আপনি তাকে বললেন আলিফ বা, এই যে আপনি তাকে হাত দিয়ে দেখাচ্ছেন, এটা কিন্তু সে আঙুল দিয়ে প্র্যাকটিস করছে, আঙুল দিয়ে প্র্যাকটিস করছে শূন্য স্থানে। অথবা যদি সেখানে সেরকম পরিবেশ থাকে, আপনি একটি টিস্যু পেপার নিলেন এক হাতে এবং একটু কালার নিলেন, নিয়ে একটি বাচ্চাকে আপনি করতে দিলেন, বলেন যে তুমি এখান থেকে একটু আঙুলের আগায় অগ্রভাগে একটু কালার মেখে সাদা কাগজে সে লিখতে পারে, সাদা কাগজে সে ড্রয়িং করতে পারে আঙুলের অগ্রভাগ দিয়ে। আঙুলের অগ্রভাগ দিয়ে যখন কেউ ড্রয়িং করবে তখন হচ্ছে তার সেন্সরি অর্গান, অর্থাৎ আমাদের যে অনুভূতি শক্তি, আমাদের অনুভূতির, আমরা স্পর্শ, আমরা অনুভূত হবো, আমাদের শরীরে আমরা স্পর্শ অনুভব করব। এই যে স্পর্শ অনুভব করার মাধ্যমে আমাদের মেমোরি, অর্থাৎ শিক্ষার্থীদের মেমোরি আরো স্থায়ী হবে। যাই হোক, আমরা দেখি যে গুগলে আমরা কিভাবে আউটলাইন ফন্ট সার্চ করে ইনস্টল করে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা আমরা টাইপ করতে পারবো খুব সহজেই। এরপরে আমরা দেখব যে মাইক্রোসফট ওয়ার্ডের একটি অন্যতম মেনু ইনসার্ট মেনু থেকে আমরা কিভাবে এই যে লাইনগুলো ড্র করতে পারবো। আগে আমরা ফন্ট ইনস্টল করা দেখিনি। লক্ষ্য করেন স্ক্রিনে আমি লিখছি আউটলাইন ফন্ট ফ্রি ডাউনলোড। এখানে আপনি লিখতে পারেন ইংলিশ, অ্যারাবিক লিখতে পারেন, আপনি যেই ভাষার ফন্ট দরকার আপনি ওই ভাষা লিখতে পারেন। ধরুন আমি এমজে সিলিকন আউটলাইন বোল্ড, এখানে দেখা যাচ্ছে যে ডাউনলোড করা যাবে। আমি এটাকে ডাউনলোড করলাম। ডাউনলোড করলে ডাউনলোড হচ্ছে না, আচ্ছা হচ্ছে, ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পরে আমাদের কাজ হচ্ছে এটাকে আনজিপ করা। আমরা সরাসরি ডাউনলোড ফোল্ডারে চলে গিয়ে এটাকে আনজিপ করব অথবা এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করার পরে সরাসরি হলুদ রঙের ফোল্ডার ওপেন হবে। আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে এমজে সিলিকন আউটলাইন বোল্ড চলে আসছে। ডাবল ক্লিক করে ফোল্ডারটি ওপেন করি। ফোল্ডারটি ওপেন করার পরে সরাসরি ফন্ট আমরা ওপেন করি। এরপর এখানে ইনস্টল পাবেন অপশনটি। দুঃখিত, আমি ভেবেছিলাম এটি অ্যারাবিক ফন্ট, কিন্তু এটি দেখা যাচ্ছে ইংলিশ ফন্ট। তারপর আমরা দেখি ইনস্টল করি। ইনস্টল করার পরে কাজ হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে যেতে হবে এবং ওই ফন্ট ইনস্টল করতে হবে। এমজে সিলিকন আউটলাইন ফন্ট ইনস্টল করার পরে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে। এখন আমি যদি অ্যারাবিক টাইপ করি তাহলে কি আরবি হচ্ছে কিনা? আরবিও টাইপ হচ্ছে, এটি ভালো যে আরবি টাইপ হচ্ছে। আমি লিখলাম আল্লাহ, এটা দেখতে ভালো লাগছে না। দেখতে না ভালো লাগলে আমরা তখন অন্য ফন্টে চলে যাব, আমরা অন্য ফন্ট ইনস্টল করব। সিন, না এটা শিক্ষার্থীদের শেখানো যাবে না।
মোট কথা আমি আপনাদেরকে দেখাচ্ছি আউটলাইন ফন্ট ইনস্টল করা যায়। তাহলে আপনি বিভিন্ন ফন্ট ঘাটাঘাটি করে যেই ফন্ট অ্যাপ্রোপ্রিয়েট, দেখতে সুন্দর, শিক্ষার্থীদের মানে হচ্ছে যেটি কমন, আপনি সেই ফন্টের সেই শেপে আপনি ইনস্টল করবেন। এটা আরবি হতে পারে, বাংলা হতে পারে, ইংরেজি হতে পারে, সবকিছু এখানে হতে পারে এবং সবই অ্যাভেলেবল। চলুন এরপরে আমরা দেখি যে কিভাবে ইনসার্ট মেনু থেকে আমরা জিনিসটি কাজ করতে পারি। মাইক্রোসফট ওয়ার্ডে আমাদের ইনসার্ট অপশন রয়েছে। ইনসার্টে গিয়ে আমরা শেপসে ক্লিক করব। শেপসে ক্লিক করে এখানে একটি আঁকাবাঁকা সাপের মতো ফ্রি ফর্ম স্ক্রিবল লেখা আছে, এখানে আমরা প্রেস করব। প্রেস করে দেখুন আমাদের মাউস পয়েন্টার চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর আমরা যদি এই কলমের মতো এটা এইভাবে নেই, এবং আমরা জানি যে শিক্ষার্থীদের কলম ধরা যখন শেখাতে হয় তখন এরকম অভ্যাস করানোর জন্য এরকম আঁকাবাঁকা বিভিন্ন লাইন টানতে হয়, এবং তাতে আমি এটাকে ডবল ক্লিক করলে সুন্দর জিনিস ঘটে, সেটি হচ্ছে শেপ ফরম্যাট ওপেন হয়। এই মেনু বারে দেখবেন শেপ ফরম্যাট ওপেন হবে। যখন আপনি এই লাইন তৈরি করে এটার উপর ডাবল ক্লিক করবেন তখন শেপ ফরম্যাট চলে আসবে। শেপ ফরম্যাট চলে আসলে আপনি এখানে বিভিন্ন ইফেক্ট দিতে পারবেন। তীর চিহ্ন কি আপনি ডট দিবেন নাকি অ্যারো সাইন থাকবে সেই বিষয়টা নিশ্চিত করতে পারবেন আপনি এখানে ক্লিক করার মাধ্যমে। দেখুন এখানে কিন্তু ডটেড লাইন চলে আসছে, এবং আরো অনেক রকম ফরম্যাট আপনি পাবেন। সেটি হচ্ছে শেপ পাবেন, আপনি শেপ আউটলাইন। এই আউটলাইনের ভিতরে আপনি এটাকে থিকনেস বাড়াতে পারবেন। যদি থিকনেস বাড়াতে হয় তাহলে আপনি থিকনেস বাড়াতে পারবেন। যেমন ধরুন আপনি চাচ্ছেন মোটা লাইন হবে, তাহলে মোটা লাইন করতে পারবেন। যদি ইফেক্ট দিতে হয় তাহলে ইফেক্ট দেওয়া যাবে, বিভিন্ন ইফেক্ট রয়েছে। শেপের আমার মনে হয় আমরা শেপ আউটলাইন থেকে অনেক কিছু পেয়ে যাব। হ্যাঁ, যেখানে ডট আছে আমরা ডট পেয়ে যাচ্ছি। এরপরে আরো অনেক রকম বিষয় রয়েছে। হ্যাঁ, অ্যারো সাইন, অ্যারো আছে। আপনি যদি অ্যারো প্রয়োজন হয় আপনি অ্যারোতে ক্লিক করে দেখতে পাবেন যেখানে এই যে তীর চিহ্ন এখানে চলে আসছে। এই কাজটি আমরা আমাদের সিডব্লিউ বা এইচডব্লিউ তে আমরা হাতে করতে পারবো, আবার আমরা চাইলে ইনসার্ট অপশন থেকেও করতে পারবো। আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি, সেটি হচ্ছে এখান থেকে আপনারা করতে পারেন চাইলে। আমি একটি নতুন ফাইল ওপেন করি, নিউ ডকুমেন্ট ওপেন করি, করার পরে ধরুন আপনি আল্লাহু লিখেছেন, লেখার পরে এটাকে সিলেক্ট করলেন, সিলেক্ট করে ইনসার্ট, এটি হচ্ছে ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্টে আপনি ক্লিক করতে পারেন। ক্লিক করে দেখুন ওয়ার্ড আর্টে ক্লিক করার মাধ্যমে এটা কিন্তু একটি সুন্দর আউটলাইন সহ আপনি এটাকে চাইলে বাচ্চাদেরকে বলতে পারেন এটাকে কালার করার জন্য। যখন আপনি কালার করতে দিবেন তখন দেখবেন বাচ্চারা কি ডান দিক থেকে কালার করে নাকি বাম দিক থেকে কালার করে। যেহেতু এটা অ্যারাবিক, ডান দিক থেকে বাম দিকে যাবে। তাহলে কালারিং কিন্তু এলোপাথারি কালার করলেই হয় না। একজন শিক্ষক হিসেবে আমি পর্যবেক্ষণ করব, অভিভাবক হিসাবে আমি বাসায় দেখব ডান দিক থেকে বাম দিকে কালার করছে নাকি বাম দিক থেকে ডান দিকে কালার করছে। এই বিষয়গুলো আমরা লক্ষ্য করব এবং তাদেরকে শেখাবো। তাহলে আমরা ইনসার্ট অপশন থেকে দেখলাম, এবং টেক্সট এবং এখানে ওয়ার্ড আর্ট থেকেও আমরা এটা লক্ষ্য করলাম। আরেকটি জিনিস সেটি হচ্ছে আমরা অনেক সময় ছোট ছোট সিম্বল ব্যবহার করা প্রয়োজন পড়ে। সিম্বল গুলো আমরা এখান থেকে ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করে সিম্বল নামে এক অপশন, আপনার মাউস পয়েন্টার খেয়াল করুন, সিম্বলে ক্লিক করব, করার পরে মোর সিম্বলে ক্লিক করব, করে এখানে আমরা অনেক সিম্বল পাবো। এখান থেকে আপনি কোনো একটি সিম্বল নিয়ে তাদেরকে শেখাতে পারবেন। সিম্বল, যে সিম্বলটি আপনার প্রয়োজন সেই সিম্বলটি এখানে দিয়ে সেই সিম্বলটি সিলেক্ট করে আপনি ক্লিক করবেন। যদি এমন কোনো সিম্বল প্রয়োজন হয় তাহলে আপনি এখান থেকে সিম্বলটি নিতে পারবেন। ধরুন আপনি তাদেরকে আরবি ওয়াহিদ ইসনান সালাসা শেখাচ্ছেন, তাহলে আপনি এটা সিলেক্ট করলেন, ইনসার্টে ক্লিক করলেন,
ক্লোজ করলেন, তাহলে এখানে এটা কিন্তু 0 না, আর 5 সিলেক্ট করলেন, এটাকে বড় করলেন, বড় করে আপনি তাদেরকে ট্রেস করার জন্য দিলেন। তাহলে এটাকে যেহেতু সিম্বল, আমি ঠিক জানি না এটাতে কি হবে কিনা। না, এটা ফরমেট আউটলাইন ফরমেট হচ্ছে না, এটা ফরমেট হবে না। এটা যদি আপনি তাদেরকে দেখাতে চান পারবেন। কখনো কখনো ইনসার্টের প্রয়োজন হয়, যখন প্রয়োজন হয় তখন ইনসার্ট করবেন। তাহলে আমরা ইনসার্টের ব্যবহার শিখলাম, ফরমেট আউটলাইন ফরমেট করা শিখলাম। এরপরে হচ্ছে বিভিন্ন শেপের বিভিন্ন শেপকে আমরা হচ্ছে আঁকা বাঁকা কিভাবে ড্রয়িং করতে হবে সেটা আমরা দেখলাম। এরপরে হচ্ছে আরো অনেক সুন্দর সুন্দর বিষয় আছে যেগুলো আমরা সার্চ করে শিখতে পারবো, বা আপনার কোনো প্রয়োজন হলে আপনি আমাদেরকে জিজ্ঞাসা করলে খুব সহজে ব্যাখ্যা করতে পারবো ইনশাল্লাহ। এত কিছুর মধ্যে আমরা প্রধানত যে জিনিসটি শিখলাম সেটি হচ্ছে শিক্ষার্থীদের মেমোরি রিটেনশন করার জন্য আমরা অ্যাবস্ট্রাক্ট রিজনিং, অর্থাৎ কতটুকু শেখার পরে, কত বয়স হলে এবং কত সময় পরে শিক্ষার্থীরা অ্যাবস্ট্রাক্ট থেকে কনক্রিট বুঝতে পারে, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপ হতে হবে, তাদেরকে যথেষ্ট পর্যাপ্ত সংখ্যক বার, অর্থাৎ অনেকবার তাদেরকে প্র্যাকটিস করার সুযোগ দিতে হবে, জন্য বিভিন্ন ওয়ার্কশিট মেক করতে হবে, CWSW করতে হবে, এবং বিভিন্ন আঙ্গিকে তাদেরকে প্র্যাকটিস করাতে হবে। এত কিছু করার পরে আমরা নিশ্চিত করতে পারবো যে একজন শিক্ষার্থী সঠিকভাবে শিখেছে। এবং শুধু কগনিশনে থাকলে হবে না, মেটা কগনিশনে আমাদেরকে পৌঁছাতে হবে, এবং হায়ার অর্ডার থিঙ্কিং এ ক্লাস নিতে হবে আমাদের। HOT, হায়ার অর্ডার থিঙ্কিং এ ক্লাস নেওয়ার জন্য আপনাকে আরো সময় দিতে হবে, আরো চিন্তা করতে হবে যে বাচ্চাদেরকে কিভাবে আপনি ওয়ার্কশিট দিতে পারেন এবং আর কতভাবে তাদেরকে প্র্যাকটিস করাতে পারেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে জিয়া পিয়াজের যে ডেভেলপমেন্টাল স্টেজ রয়েছে সেটা আমাদেরকে বুঝতে হবে। আরো ডিটেইলস, আরো বিস্তারিত যদি আপনি যদি আরো ভালো শিক্ষক হতে চান এবং অনেক অভিজ্ঞতা অর্জন করতে চান বাচ্চাদেরকে পড়াতে পড়াতে, তাহলে আপনাকে চাইল্ড লার্নারদের সাইকোলজি বুঝতে হবে, এবং সেটা নিয়ে আপনাকে আরেকটু সময় দিতে হবে। আমরা সময় পেলে পরবর্তীতে এই বিষয়টি নিয়ে আরো কথা বলবো, যে রিজনিং ক্যাপাসিটি আমরা কিভাবে বৃদ্ধি করতে পারি, চাইল্ড লার্নিং কে আরো কিভাবে আনন্দদায়ক করতে পারি, কিভাবে আমরা হায়ার অর্ডার থিঙ্কিং এ ক্লাস নিতে পারি। এবং এইগুলো হচ্ছে খুবই মজার টেকনিক, মজার কৌশল, এগুলোর মাধ্যমে আপনি খুব এঙ্গেজিং ক্লাস নিবেন এবং দেখবেন যে আপনি ক্লান্ত হচ্ছেন না, আপনার শিক্ষার্থীরা খুব ভালো ফিডব্যাক দিচ্ছে, প্যারেন্টসদের থেকে আপনি অনেক অ্যাপ্রিসিয়েশন পাচ্ছেন, অনেক ধন্যবাদ পাচ্ছেন, এবং এই শিক্ষার্থীদেরকে ক্লাস নেওয়ার মাধ্যমে আপনি তাদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করছেন, আপনি প্রতিষ্ঠানে সুনাম অর্জন করছেন, আপনি দিন দিন আপনার সুনাম বৃদ্ধি পাচ্ছে, আপনার স্যালারি বৃদ্ধি পাচ্ছে, আপনার দক্ষতা বৃদ্ধি পাচ্ছে, আপনি কম পরিশ্রমে বেশি কাজ করতে পারছেন, আপনি লিডারশিপ রোল প্লে করতে পারছেন। এগুলো আস্তে আস্তে করতে পারার জন্য আপনাকে কিন্তু বিভিন্ন টেকনিক এবং পদ্ধতি, মেথড এন্ড টেকনিক্স আপনাকে শিখতে হবে। ধন্যবাদ মনোযোগ দিয়ে শোনার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।